MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছে পায়েল। জেলার কোথায় কি ঘটছে সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। তৃণমূল জমানাতে আমরা দেখেছি ভুরি ভুরি চুরির অভিযোগ। মাতলা নদীর চর দখল করে মাছের ভেড়ি। অভিযোগ শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা শহীদুল সর্দার সহ অনুগামীদের বিরুদ্ধে এবার ক্যানিং এসডিও অফিসে নালিশ করলেন বিজেপির কর্মী সমর্থকরা। মাতলা নদীর চর দখল করে অবৈধভাবে মাছের ফিশারি এবং সেই চর বিক্রি করার অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তৃণমূলের শাসন জামানায় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতারা তৃণমূলের প্রভাব খাটিয়ে মাতলা নদীর চর দখল করার অভিযোগ ওঠে এবং এই ঘটনা ক্যানিং পূর্ব বিধানসভার 18 বাকি অঞ্চলের দাহারানি এলাকায়। সেখানে বিঘের পর বিঘে মাতলা নদীর চর দখল হয়ে যায় এবং সেই মাতলা নদীর চর দখল হয়ে গিয়ে এবং সেখানে মুরগির ফার্ম থেকে শুরু করে খাটাল, এর পাশাপাশি একাধিক অবৈধ নির্মাণ গড়ে ওঠে। আর সেই মাতলা নদীর চর বিক্রি হয় লক্ষাধিক টাকা। জায়গাটা আমরা আইটি জায়গায় কিনেছিলাম। হ্যাঁ, ওনাদের কাছে নিয়েছিলাম আইটি জায়গায় কিনে, তো ওনাদের কাছে হচ্ছে যে দলিল করতে পারিনি, অনেক সরিকানা হয়ে গেছে। সেই সম্পর্কে এই আমাদের জায়গাটা নিয়েছে, নিয়ে ওনাদের জায়গাটা এই খাস জমি দিয়ে দিয়েছে, এই সরকারি জায়গা দিয়ে দিয়েছে, সম্পত্তি নিয়ে তারপর টাকাও নিয়েছে, আবার টাকাও ফের 4 লাখ চলছে। 4 লাখ টাকা করে। 4 লাখ টাকা করে বিঘে। তৃণমূলের সময় কত করে আপনার এই বিক্রি হয়েছে জানতে পেরেছেন কিছু? তৃণমূলের সময় প্রথমে 1 লাখ 70 হয়েছে, 2 লাখ হয়েছে, 3 লাখ এসে 3.5 লাখ বেঁধে গেছে। এই সরকারি জায়গায় নদীর চর, ওই ধারে গেল এই নদীর চর এর চর তো কারা করেছিল এগুলো? এই তৃণমূলের তৃণমূলে কারা, কোন নেতারা করেছে? যারা যারা সরকারের নেতৃত্ব পরস্পর তারা লিডার হতে পারি। হ্যাঁ, তার তখন যার চলে তারাই করেছে। যেখানে সবাই কি লিডার, একজন লিডার 5-10 জন লোক। আর এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্যানিং মহকুমা শাসক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপির অভিযোগ যে এই মাতলা নদীর চর লক্ষাধিক টাকায় বিক্রি হয় এবং সেখানে বহিরাগতদের এনে বসানো হয় এবং এই মাতলা নদীর চরে বিভিন্নভাবে অবৈধ নির্মাণ গড়ে ওঠে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। এই শহীদুল সর্দার, শামসুল সর্দার, শহীদুল সর্দারের 2 ভাই এবং এদের যে ম্যানেজার আছে বাবু, এরা এই 18 বাকি অঞ্চলে হাজার হাজার বিঘা নদীর চর দখল করে ফিশারি করেছে। শুধু এখানে থেমে থাকেনি, এই নদীর চর দখল করে নিজেরা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের এরা বিক্রি করেছে। আমি আজকে অভিযোগ করেছি যে সাধারণ মানুষ যাতে এর থেকে রেহাই পায় এবং যে অবৈধভাবে নদীর চর বিক্রি করেছে সেই কারণে যাতে এদের গ্রেপ্তার করা হয়। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। জামানাতে কি না চুরি হয়নি? নদীর চর চুরি হয়ে গেছে, সরকারি ত্রাণও চুরি হয়ে গেছে। সরকারি ত্রাণ চুরির অভিযোগ পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ ঠিকাদার বীরবাহা হাসদা ঘনিষ্ঠ বলে পরিচিত বিপ্লব ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের লালগড়ের ঘটনা। সরকারি ত্রাণ চুরির অভিযোগে ঝাড়গ্রাম জেলার বিনপুর 1 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক কমিটির সদস্য তথা ঠিকাদার বিপ্লব গোস্বামী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। ধৃতকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে। সরকার পালাবদলের পর রাজ্যে দেখা যাচ্ছে একের পর এক তৃণমূল নেতা দুর্নীতির দায়ে গ্রেপ্তার হচ্ছেন। এই ঘটনার সূত্রপাত সরকার পালাবদলের পর এলাকার নেপুরা অঞ্চলের স্থানীয় কমিউনিটি হল থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ উদ্ধার হয়। ত্রাণ উদ্ধার করে লালগড় থানার পুলিশ, আর সেই ঘটনায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে নেপুরা অঞ্চলের প্রধান গ্রেপ্তার হয়েছে, আর সেই অভিযোগেই নাম ছিল এই বিপ্লব গোস্বামীর। গতকাল এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে লালগড় থানার পুলিশ এই বিপ্লব গোস্বামীকে এলাকা থেকে গ্রেপ্তার করে। ঝাড়গ্রাম জেলার যে কোনো নেতা হোক কিংবা প্রাক্তন সরকারের যে কোনো মন্ত্রী থাক, সে যা দুর্নীতি করেছে কেউ রেহাই পাবে না। সে যে গোস্বামী হোক
কিংবা যে হাঁসটা হোক, যদি পাতালে থাকেও গর্ত খুঁড়ে নিয়ে আসা হবে এবং যে কোনো বর্ডারে থাকুক তাদেরকে ধরে নিয়ে আসা হবে। সাংবিধানিক নিয়ম মেনে তাদেরকে সাজা দেব, আমরা কোর্টে তুলব। ধৃতকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। লালগড় থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ঝাড়গ্রাম আদালতের কাছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে এই বিপ্লব গোস্বামীর মাথার ওপর হাত ছিল প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদার, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একচেটিয়া দাপট চালাতেন এই বিপ্লব গোস্বামী। এলাকায় পুকুর ভরাট থেকে শুরু করে স্বজন পোষণ, নানান দুর্নীতির সাথে, ঠিকাদারি থেকে শুরু করে নানান দুর্নীতির সাথে নাম জড়িয়েছে এই বিপ্লব গোস্বামীর। দীর্ঘদিন ধরেই এলাকা ছাড়া ছিলেন এই বিপ্লব গোস্বামী। গতকাল তার এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করেছে লালগড় থানার পুলিশ। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। চন্দ্রকোনার কদমতলা এলাকার চরম দুর্ভোগের ছবিটা এবার আপনাদের দেখাবো। বাঁশের সাঁকো ভেঙে ঝুলছে আর তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত। কারণটা হলো পাশে নবনির্মিত স্টিল ব্রিজ ব্যবহার করা যাচ্ছে না, সংযোগকারী রাস্তা না হওয়ার কারণে। কেউ কেউ তো কষ্ট করে স্টিল ব্রিজে উঠে চলাচল করছেন। চরম দুর্ভোগের ছবি। দ্রুত সংযোগকারী রাস্তা তৈরি করে ব্রিজ চালুর দাবি এলাকাবাসীর। শিলাবতী নদীর উপর ব্রিজ পারাপারে একেবারে করুণ ছবি দেখলে চমকে উঠবেন আপনিও। চন্দ্রকোনার কদমতলা এলাকা, যেখানে শিলাবতী নদীর জল বাড়ায় ইতিমধ্যেই বাঁশের যে সাঁকো, সেই সাঁকো ভেঙে গিয়েছে। পাশেই আছে স্টিল ব্রিজ, কিন্তু তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? না, ব্রিজে যাওয়ার জন্য যে রাস্তা প্রয়োজন সেই রাস্তা কিন্তু এখনো তৈরি হয়নি, যার কারণে একেবারে হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছে এই স্টিল ব্রিজে সাধারণ মানুষকে, তারপরেই পারাপার করতে হচ্ছে। এই যে পাটার দিকে ঘরকে পড়ে গেলে মানুষ মারা যাবে, সে পাশটা নামা যাচ্ছে নি, সে পাশটা হচ্ছে মই সিঁড়ি করে দিচ্ছে সোজা। কেন এইভাবে যাচ্ছেন কেন? অন্যদিকে যাওয়া যাবে? অন্যদিকে যাওয়া যাবে নি। এখানে সামনে পোল আছে, পোলটা আপনি তুলে দেখে দিবেন যে এই পোল ভেঙে গেছে, বাসের পোলটা ভেঙে গেছে। আর এটা তো 1 বছর হচ্ছে এই পোলে যাতায়াত হচ্ছে। বন্যা জল বেড়ে গেলে আর যাবে মানুষ কি করে? বহুত কষ্ট বাবা, উঠতে যাওয়া অসুবিধা হচ্ছে। আমি তখন তো পড়তে পড়তে রয়ে গেলাম। তো আমি যদি উঠে বলি লেডিস তো উঠতেই পারবে না, বিশেষ করে। একেবারে করুণ ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। যেভাবে এলাকার যে সাধারণ মানুষ এই যে স্টিল ব্রিজে উঠছে হামাগুড়ি দিয়ে, তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। ওইটা আমরা গতকালই খবর পেয়েছিলাম, ওইটা বন্যার কারণে জলটা বেড়েছে, বাড়ার জন্য ওইটা ভেঙে গেছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি শীঘ্রই যেমন সাধারণ ব্যবস্থায় মানুষের যাতায়াতের জন্য। যেই নতুন পোলটা আমরা ওটা স্টার্টিং করেছি সেটা তো এই কমপ্লিট আমরা করতে পারছি না, যেটা বাঁশের পোলটা ভেঙে গেছে সেটা আমরা যাতায়াতের জন্য তৈরি করার ব্যবস্থা করছি। যেটুকু কাজ করার করে রেখে গেছে, কিন্তু দুদিকে যে অ্যাপ্রোচ রোড বানাতে হবে তাতে করে পোলটা শুরু যাতায়াতের জন্য উপযোগী করে, তারা সেটা ভাবেনি। পাশে যে বাসের সাঁকো তৃণমূল কংগ্রেস করেনি বলে ওই এলাকার গ্রামবাসীরা নিজেদের পয়সায় নিজেদের উদ্যোগে পাশের সাঁকোটা বানিয়েছিল, ঠিক আছে? তাও ওনাদের ঘুম ভাঙেনি। তৃণমূল সরকারের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা খবর গতকালই পেয়েছি যে বাসের সাঁকো ভেঙে গেছে এবং আমরা যুদ্ধকালীন তৎপরতায় ওই অ্যাপ্রোচ রোডের কাজ শুরু করেছি, প্রশাসনিকভাবেও জানানো হয়েছে। তবে কবে হবে এই স্টিল ব্রিজের রাস্তা, কবে সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ। চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সরকার বদল হতেই খুলল মিলের গেট। প্রায় 8 মাস বন্ধ থাকার পর খুলে গেল বালির মহাদেও জুট মিল। উপকৃত হলেন মিলের প্রায় 850 জন শ্রমিক। আর জুট মিল খুলে যেতেই শ্রমিকদের উল্লাস। বিগত 8 মাস ধরে বন্ধ ছিল বালির মহাদেব জুট মিল, এবং মহাদেব জুট মিল খুলতেই শ্রমিকদের উল্লাস। অর্জুন সিং তিনি দাবি করেছিলেন যে এই মহাদেব জুট মিলের যত শ্রমিকরা আছে তাদের মুখের হাসি ফিরিয়ে আনবেন। তিনি কথা দিয়েছেন রাজ্যের পালাবদল হতেই সঙ্গে সঙ্গেই মহাদেব জুট মিল যে দারিদ্রতার সঙ্গে বন্ধ হয়েছিল, নানা কারণের জন্য যেভাবে বন্ধ হয়েছিল, যেভাবে আগের সরকার যেভাবে এই রকম জুট মিলগুলো একের পর এক বন্ধ রেখে দিয়েছিল, তার ফলেতে রাজ্যের পালাবদলের পরেই একের পর এক জুট মিল খুলতে শুরু করলো। রাজ্যে যেভাবে শিল্পের জোয়ার আনতে এই সরকারের নানা ধরনের যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে সাধুবাদ জানিয়ে শ্রমিকদের মুখে হাসি ফিরে আসলেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে বালির বিধায়ক সঞ্জয় সিং
তিনি সহযোগিতায় আজকে যখনই গেট ওপেন হয় শ্রমিকদের মনে উল্লাস এবং সেই উল্লাসে মিষ্টি বিতরণ করা হয় এই বালির মহাদেব জুট মিলেতে। ইতিহাস ছিল বামফ্রন্ট থেকে নিয়ে সিপিএম এর আমলে যে মিল বন্ধ হতো, এইবার মিল বন্ধ হবে না। এইবার যে মিল বন্ধ করবে তার মিল চিরকালের জন্য বন্ধ হবে। আমাদের মাননীয় মন্ত্রী অর্জুন সিংজির কাছেও কালকে ওনারা গেছিলেন, ওনারা খুব খুশি মিল চালু হোক। এই দুর্গাপুজোতে ওনাদের পুরো পরিবার উৎসাহ আর আনন্দ করুক, এর চেয়ে ভালো কথা কিছু হয় না। পুজো আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই মহাদেব জুট মিল খুলতেই শ্রমিকদের মুখে হাসির একেবারে এবং তার সঙ্গে উল্লাস এবং মিষ্টি বিতরণ। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। ইংরেজবাজার পুর এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে তৎপর প্রশাসন। জেলা ক্রীড়া সংস্থার জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ। পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে তলব জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের। 27 জুলাই প্রয়োজনীয় নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দুকে। মালদা জেলা ক্রীড়া সংস্থার তথা ডিএসএর সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে এবং সেই নোটিশে উল্লেখ রয়েছে যে মালদা জেলা ক্রীড়া সংস্থার যে জায়গা রয়েছে সেই জায়গাতে যেভাবে দোকানঘর বা বিল্ডিং করা হয়েছে তার সম্পূর্ণ অনুমতি ছিল কিনা, বা কেনই বা এই যে লিজ দেওয়া যে জমি লিজ দেওয়া যে হয়েছে সেটা এর অনুমতি আদৌ ছিল কিনা, সেই দোকানঘরগুলি যে বা বিল্ডিং যে করা হয়েছে তার অনুমতি ছিল কিনা এবং সে যাবতীয় বিষয়ে তথ্য নিয়ে তার সমস্ত নথি নিয়ে আগামী 27 আগস্ট ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ইতিমধ্যেই হাজির হতে বলা হয়েছে। ওনারা জানতে চেয়েছেন যে আপনি যে লিস্ট দেওয়া হচ্ছে সেই লিস্টটা এই পয়েন্টগুলোতে আপনি ভায়োলেশন। আমি চিঠি দিয়ে বলেছি যে আপনি আমাকে কপি দিন যে কি ভায়োলেট করেছে কি করিনি, কপি দিবেন, তারপর উত্তর দেবো। তাহলে আমার সাফিসিয়েন্ট পেপার আমাদের হাতে আছে। যে সমস্ত মালদা জেলা ক্রীড়া সংস্থার জায়গাতে যে সমস্ত জমিকে উপরে যে সমস্ত কনস্ট্রাকশন করা হয়েছে, বিল্ডিং করা হয়েছে, সেই জমিগুলির যে অনুমতি বা কেনই বা এই জমিতে কনস্ট্রাকশন করা হয়েছে তার সম্পূর্ণ যাবতীয় তথ্য বা অনুমতি ছিল কিনা, সেই সমস্ত যাবতীয় তথ্য নথি এবং সমস্ত কিছু নিয়ে 27 আগস্ট ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে হাজির দিতে বলেছেন মাননীয় যে ডিএসএর যিনি সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। এবং এই ঘটনাতে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। আইনের বাইরে না পৌরসভা আছে না পৌরসভার চেয়ারম্যান, সবাইকে সংবিধান আইন মানতে হবে। আমরা আগামী দিন এই পৌরসভা এবং পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ চাই। ভারতীয় জনতা পার্টি খুব শীঘ্রই এই পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে গর্জে উঠে আন্দোলন করবে যতক্ষণ পর্যন্ত না উনি পদত্যাগ করবেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে পণ্যবাহী লরির চালককে হেনস্থা, 22,000 টাকা ঘুষ দাবি আর 2 মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। আর সাসপেন্ড করলো পরিবহন বিভাগ। তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। আমার কাছে মেসেজ ডাইরেক্ট এলেই সাসপেন্ড হবে, অ্যারেস্ট হবে, কোনো ছাড়াছাড়ি ছিল সব বন্ধ, হাত পাতা বন্ধ। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ট্রাককে আটক করে রেখে ঘুষ নেওয়ার দাবি এবং সেই মুহূর্তে উপস্থিত ছিলেন ভেহিকল ইন্সপেক্টর নাজিমুল হক এবং অনুপম বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে যিনি ট্রাক চালক ছিলেন তার কাছে যাবতীয় বৈধ নথি ছিল, তারপরেও 22,000 টাকার জন্য দাবি জানানো হয়েছিল। অর্থাৎ 22,000 টাকা কোথাও গিয়ে কি ঘুষ নেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছিল, কারণ সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও কি কারণে টাকা চাওয়া হয়েছিল যাবতীয় বিষয় যেরকম খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ফৌজদারি মামলা অনুযায়ী ইতিমধ্যেই ইসিবি এতে মামলা রুজু হয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে দুজনকে সাসপেন্ড করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে কড়া নির্দেশ। একদম আমার কাছে মেসেজ ডাইরেক্ট এলেই সাসপেন্ড হবে, অ্যারেস্ট হবে। টোল ফ্রি নাম্বারও চালু হচ্ছে। সব সিন্ডিকেট বালি, কয়লা, পাথর, সুপারি যেখানে যা টোল ফ্রিতে জানাবেন। নবান্নতে কন্ট্রোল রুম
ধরবো, অ্যারেস্ট করবো, সাসপেন্ড করবো, বাড়ি পাঠাবো। কালকে আমার কাছে বিকেলে এসছে, আমি রাতে সাসপেন্ড করেছি মোটর ভেহিকেল ইন্সপেক্টর। কোনো ছাড়াছাড়ি ছিল, সব বন্ধ, হাত পাতা বন্ধ। কোনো রকম ভাবে কোনো রকম ব্যবসায়ীকে একেবারে হেকেল করা যাবে না, কোনো রকম কোনো ব্যবসায়ীকে কোনো রকম ভাবে হেনস্থা করা যাবে না, যাবতীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করার নির্দেশও দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। বাড়ি ফেরার আর মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল, কিন্তু তার আগেই বালুরঘাটের আত্রেই নদীতে তলিয়ে গেল বিহারের 17 বছরের কিশোর সাহিল কুমার। তার বাড়ি বিহারের নবাদা জেলায়। তিন আত্মীয় মিলে তারাপীঠে পুজো দিতে এসেছিলেন বিহার থেকে। এদিকে গতকাল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠে, কিন্তু ভুল ট্রেনে উঠে যাওয়ায় তারা সকালে পৌঁছায় বালুরঘাট স্টেশনে। রাতে ঘুমিয়ে গেছিলেন এবং তারপরে তাদের ঘুম ভাঙিয়ে সকালে উঠে দেখেন তারা বালুরঘাট স্টেশনে এসে পৌঁছে গেছেন। এদিকে বাড়ি ফিরবেন, যাওয়ার তেমন ট্রেন নেই। এদিকে ট্রেন আছে, সেটা বিকেল বেলায় ফারাক্কা এক্সপ্রেস, যেটা দিল্লি তিনদা যায়, সেই ট্রেনে করে তারা ভেবেছিলেন বাড়িতে ফিরবে। এদিকে যেহেতু তারা সকালে পৌঁছে গেছেন বালুরঘাটে, তাই হাতে কয়েক ঘন্টা সময় রয়েছে, তাই তারা ভাবছিলেন যে বালুরঘাটটা একটু ঘুরে দেখবেন কোথায় কি রয়েছেন না রয়েছেন, তাই তাদের সময়টাও কেটে যাবে। এদিকে একটি টোটো রিজার্ভ করে তারা বিভিন্ন এলাকা ঘোরেন এবং তারপরে মাতৃসদন সংলগ্ন আত্রেই নদীর যে ঘাট, সেই ঘাটে তারা বসে কিছুটা সময় কাটান এবং সেখানেই সাহিল যে ওই কিশোর স্নান করতে নামেন এবং বাকি দুজন ওপরেই ছিলেন। তারপরে স্নান করতে তিনি কিন্তু হঠাৎই তলিয়ে যান আত্রেই নদীর তীরে। দেখলাম যে ওরা এখানে দুজন বসেছিল, একজন ওখানে চান করছিল, করতে করতে আমি চান করতে করতে চানটা দেখি অনেক দূরে চলে গেল, অনেক দূর চলে গেছে। বাঁচা আমার কাছে দড়ি থাকে, তা বাঁচানো যাবে। তারপরে তো বড় ছিল একদম, ওকে তার ওখানে গভীর জল, ওখান থেকে আর দেখতে দেখতে তারা রাত দেখা গেল। যারা বাকি দুজন চলে এবং এলাকার স্থানীয় বাসিন্দা তারা ছুটে যায় এবং খোঁজাখুঁজি পরেও কোনো রকম তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপরে প্রশাসনের তরফ থেকে স্পিড বোট নামানো হয়, তল্লাশি করা হয়, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত ওই কিশোরকে পাওয়া যায়নি। এদিকে ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে সাহিলের পরিবারে। ইতিমধ্যেই সাহিলের পরিবারকে জানানো হয়েছে যে বালুরঘাটে তারা রয়েছেন এবং তাদের ছেলের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আজ শেষ দিন। এবার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পালা জগন্নাথ দেবের। সঙ্গে বলরাম ও সুভদ্রা। মায়াপুর থেকে মহিষাদল কিংবা দীঘা, সর্বত্র আজ উৎসবের মেজাজ। আট দিন আগেই কিন্তু রথে চড়ে মাসির বাড়ি এসেছিলেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। ঠিক সেই মোতাবেক আজ যেমন উল্টো রথ, সেই উল্টো রথে দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী মাসির বাড়ি থেকে ভারাক্রান্ত মনে তারা বাড়ি ফিরছেন। তার আগেই মাসির বাড়িতে 56 ভোগ রান্না করে, 56 যে ভোগের যে পদ তা রান্না করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে নিবেদন করা হয়। তার পাশাপাশি বলাই যায় ইস্কনের যে মায়াপুরের ইস্কন মন্দির, সেখানেও ঠিক একই ছবি উঠে আসে। সেখানেও 56 ভোগ রান্না করে দেওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে। কারণ সেখানেও উল্টো রথে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবেন জগন্নাথ, বলরাম। সেদিকেও কিন্তু জনসমাগম, জনসমারোহের মধ্য দিয়েই কিন্তু আজকের উল্টো রথ কিন্তু পালন করা হচ্ছে। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের যে রথযাত্রা হয়েছিল 8 দিন আগে, সেই রথযাত্রার আজকে সেই উল্টো রথের দিনেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের পদ, 56 পদের পাশাপাশি 56 ভোগের পাশাপাশি বিভিন্ন পদ রান্না করে দেওয়া হচ্ছে মাসির বাড়িতে আসা জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর জন্য। কারণ আবার সেই 1 বছর পর তারা ফিরবেন।
অর্থাৎ 1টি বছর পর আবার তারা মাসির বাড়ি আসবেন। আজ ভারাক্রান্ত মনে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে রওনা হওয়ার পালা। তার আগেই কিন্তু দীঘা, মহিষাদল এবং মায়াপুর ইস্কনের উল্টো রথে কিন্তু 56 ভোগ রান্না করে পদ তারকে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই 56 ভোগ নিবেদন করা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে। নবমান্না, রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, রোগী মৃত্যুকে ঘিরে হাসপাতালে অশান্তি। ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু, চিকিৎসককে মার ও হাসপাতালে ভাঙচুরের অভিযোগ। কাঠগড়ায় রোগীর পরিজন ও স্থানীয়রা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রোগী মৃত্যুকে ঘিরে হাসপাতালে অশান্তি। ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগীর মৃত্যু, আর এরপরেই চিকিৎসককে মার ও হাসপাতালে ভাঙচুর করা হয়। কাঠগড়ায় রোগীর পরিজন ও স্থানীয়রা। দেখতেই পাচ্ছেন হাসপাতালে পুলিশের 6 লাফ এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। চিকিৎসককে মারধর ও হাসপাতালে ভাঙচুরের অভিযোগ। পুলিশ হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, ভাঙচুরের ঘটনায় জড়িত, তাদেরকে ছত্রভঙ্গ করে। এবং এরই পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হুড়োহুড়ি পড়ে যায়। রোগী মৃত্যুকে ঘিরে হাসপাতালে অশান্তি। ইসলামপুর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু, চিকিৎসককে মার ও হাসপাতালে ভাঙচুরের অভিযোগ। কাঠগড়ায় রোগীর পরিজন ও স্থানীয়রা এবং রোগীর পরিজনরা তাদের নিজেদের অভিযোগের কথাও পুলিশের সামনে তুলে ধরছে। সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কি ব্যবস্থা নিচ্ছেন? কিছু না বলছেন না, তার মানে কি বুঝে নেবো কোনো ব্যবস্থা নিচ্ছেন না? মারধর করা হয়েছে কি ডক্টরদের, সিস্টারদের? মিডিয়া আমি ফেস করি না, এত বড় ঘটনা ঘটে গেল, মিডিয়া ফেস করবে না ডাক্তারবাবু? কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? লিখিত অভিযোগ আতঙ্কে আছেন কি স্যার? আপনি কি আতঙ্কে আছেন? হাসপাতালে এরকম ঘটনা ঘটছে দিনে দুপুরে। থানাকে তো জানানো হয়েছে, থানায় এসেছে, আমরা রিটেন জানাচ্ছি। আচ্ছা, ডাক্তারবাবুর অবস্থা কেমন আছে? ট্রিটমেন্টের জন্য এমার্জেন্সিতে গেছি। কি নাম ডাক্তারের? নীলান্ত শেখর ঘোষ। আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখছি, পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। শুক্রবার বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার চেষ্টা শেখ হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের আগে বাংলাদেশে ফেরার চেষ্টা, তার আগেই পদত্যাগ মোহাম্মদ সাহাবুদ্দিনের। নতুন রাষ্ট্রপতি হতে চেষ্টা ইউনূসের। 90 দিনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। বাংলাদেশে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলেই স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার চেষ্টা শেখ হাসিনার, তার আগেই পদত্যাগ করলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন শুক্রবার বিকেলে এবং নতুন রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছে ইউনূস। 90 দিনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। 90 দিনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। শুক্রবার বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার চেষ্টা শেখ হাসিনার, আর তার মধ্যেই পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আর অন্যদিকে নতুন রাষ্ট্রপতি হতে চেষ্টা করছেন ইউনূস, মোহাম্মদ ইউনূস। তিনি নতুন রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন। 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH